আলহামদুলিল্লাহ, আমরা আধা ঘন্টা সভা মুলতবির পর সভা আরম্ভ করতে যাচ্ছি। কি বলছে রে এদিকে? কি হল? কাছ থেকে বলা নাহমাদুহু আলা আহমদু সাল্লি আলা রাসূলি করিম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ২৮তম বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের মসজিদের সম্মানিত প্রেস ইমাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক প্রতিবারের মতো আজকে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘরের খেদমতে আলোচনা করার জন্য সবাইকে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। আপনারা কষ্ট করে এসছেন, সময় দিচ্ছেন। কার্যনির্বাহী পরিষদ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে সবার কাজ আরম্ভ করতে যাচ্ছি। আজকের সভায় আপনাদের সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছি। আলোচ্য সূচি অনুযায়ী প্রথমে কোরআন থেকে তেলাওয়াত, মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত। আমাদের মসজিদের সম্মানিত প্রেস ইমাম কারি অলিউল্লাহ সাহেবকে আমি দোয়া, মুনাজাত এবং তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব কারি অলিউল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, গত বছর থেকে এই পর্যন্ত চাঁদগাঁওবাসী ব্লক বি ব্লকের যত মরহুমিন আছে সবাই রুহের ইসালে সোয়াব নিয়ত আমরা একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka নa'budu ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমার যে ঘরে আমরা দাঁড়িয়ে বসে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ এই মসজিদের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ তোমার বান্দাগণ যারা আল্লাহ এই মসজিদের নির্মাণের মধ্যে শ্রম দিয়েছে অর্থ দিয়েছে সহযোগিতা করেছে পরামর্শ দিয়েছে আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবার কবরগুলোকে নূরে রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ আমরা যা কিছু পড়েছি তাদের রুহের উপরে সোয়াবকে লক্ষ কোটি গুণ বেদ্য করে পৌঁছে দাও মাওলা সবাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দাও মাওলা ইয়া আল্লাহ যারা আমরা এখনও বর্তমানে আসি ইয়া আল্লাহ এখন মসজিদ কমিটিতে নাই উপস্থিত নাই কিন্তু মসজিদের সাথে শরীক ছিল ইয়া আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত দরাজ করে দাও মাওলা সবাইয়ের খেদমতগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ কিয়ামতের ময়দানে ইয়া আল্লাহ তোমার ঘর নির্মাণকারীদেরকে তার মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দিও আল্লাহ আল্লাহ আমাদের অন্তরের মধ্যে ইখলাস পয়দা করে দাও তোমার ঘরের খাদেম হিসাবে আমাদেরকে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ ইয়া আল্লাহ আমি নগণ্য ইয়া আল্লাহ প্রায় 26-27 বছর হচ্ছে ইয়া আল্লাহ আমি দুর্বল আমি অধম ইয়া আল্লাহ আমাকে এই ঘরের খাদেম বানিয়েছে তুমি ইয়া আল্লাহ এই পর্যন্ত যা কিছু খেদমত করে আমাদেরও খেদমত কবুল করি নাও ইয়া আল্লাহ মসজিদ কমিটির সদস্যরা বর্তমান যারা উপস্থিত রয়েছেন ইয়া আল্লাহ সবাইয়ের খেদমতকে তুমি কবুল করে নাও আল্লাহ মসজিদে অনেক কর্মকাণ্ড রয়েছে সামনে আল্লাহ অনেক তাদের প্রোগ্রাম রয়েছে আল্লাহ সম্পন্ন হওয়া পর্যন্ত যত জরুরত আছে তুমি গায়েব থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ সবাইয়ের হৌসলাকে তুমি বলন্দ করে দাও সবাইকে নেক নিয়তকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বানা গফির ওয়ারহাম ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ আখিরি ফরিয়াদ সবাইকে তুমি সুস্বাস্থ্য দান করো মাওলা যে কোনো কঠিন রোগ থেকে হেফাজত করো পরিবার পরিজন সবাইকে তুমি সুস্থতার জীবন নসিব করে দাও মাওলা সবাইকে ইয়া আল্লাহ দিনওয়ালা বানিয়ে দাও তোমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও মাওলা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند سكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله জাযাকাল্লাহ খায়রান জনাব কারিউল্লাহ সাহেব আমি আমাদের মসজিদের সম্মানিত মুয়াজ্জিন মোতাই সাহেবকে অনুরোধ করব আমাদের বক্তব্য স্লিপগুলো যথাসময়ে সম্মানিত সদস্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের দ্বিতীয় আলোচনা হচ্ছে মসজিদের প্রয়াত সদস্যদের শোক প্রস্তাব গ্রহণ ইতিমধ্যে আমাদের 14 জন সদস্য মৃত্যুবরণ করেছেন আমাদের থেকে বিদায় নিয়েছেন আমি ওনাদের নামগুলো পরে শোনাচ্ছি প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সূরা আল ইমরান আয়াত 185 শোক প্রস্তাব বিগত 5/7/2025 হতে 23/6/2026 সময়কালে যেই সকল সম্মানিত সদস্যা আমাদের নিকট থেকে চিরবিদায় নিয়েছেন অধ্যকার সভা তাদের জন্য গভীর শোক জ্ঞাপন করছে এবং মহান সৃষ্টিকর্তার নিকট তাদের আত্মার মাগফিরাত কামনা করছে এই সভা তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছে উল্লেখিত সময়কালে যারা মৃত্যুবরণ করেছেন তারা হলেন 1 নম্বর মরহুম সৈয়দ মাহমুদুল্লাহ বাড়ি নম্বর 458 রোড 7 ব্লক বি 2 নম্বর মরহুম ইয়াকুব নবী বাড়ি নম্বর 162 রোড 8 ব্লক বি 3 নম্বর মরহুমা জেরিন লতিফ
বাড়ি 112 রোড 5 ব্লক বি। 4 নম্বর মরহুম মোহাম্মদ নাসির Z2 রোড 4 ব্লক এ। 5 নম্বর মরহুমা মোমেনা বেগম 14 রোড 1 ব্লক এ। মরহুমা মনোয়ারা বেগম বাড়ি নম্বর 5 রোড 1 ব্লক বি। 7 নম্বর মরহুম সর্দার মাইনুদ্দিন বাড়ি নম্বর 65 রোড 4 ব্লক বি। 8 নম্বর মরহুম AKM গোলাম ফারুক বাড়ি নম্বর 57 রোড 3 ব্লক বি। মরহুম শেখ আহমদ 286 বাড়ি রোড নম্বর 12 ব্লক বি। 10 নম্বর মরহুমা উসনিয়ারা বেগম 128 নম্বর রোড 6 ব্লক বি। মরহুম সাইদ মোহাম্মদ ফারুক বাড়ি নম্বর 291 রোড 12 ব্লক বি। মরহুম, এখানে একটা ভুল আছে, মরহুম হবে, এখানে লেখা আছে মরহুম নার্গিস আক্তার বাড়ি নম্বর 417 রোড 10 বাড়ি ব্লক বি। 13 নম্বর মরহুম তাহেরা এদিব খানম বাড়ি নম্বর 47 রোড 3 ব্লক বি। ইতিমধ্যে আমাদের এই প্রতিবেদন লেখার পরে আমাদের একজন সম্মানিত সদস্য মরহুম ডাক্তার মাহমুদুল্লাহ চৌধুরী মারা গেছেন। ওনা আমার প্রতিবেদন আসে নাই, আমি এখনই ওটা অ্যাড করলাম। 13 সাথে একজন হয় 14 জন। ওনার বাড়ি হচ্ছে 21 রোড 2 ব্লক বি। উক্ত তালিকায় যদি কোনো সম্মানিত সদস্যের নাম বাদ পড়ে থাকে তা অনুগ্রহপূর্বক আমাদেরকে অবহিত করলে আমরা শোক প্রস্তাবেও অন্তর্ভুক্ত করে নিব। এখানে যদি আর কারো থাকে আমরা নাম বলতে পারেন। ধন্যবাদ সবাইকে। তাহলে এখানে এটা আমরা ওকে ধরে নিতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। 3 নম্বর আলোচ্য সুযোগ হচ্ছে 27তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ। এটা সবাইকে দেওয়া আছে, কপি দেওয়া আছে। এখানে যদি কারো কোনো কিছু বলার থাকে, আপনাদের সুন্দর বক্তব্য আমরা শুনতে চাচ্ছি। এখন আমার কোনো কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন। ধন্যবাদ। 3 নম্বরে 27তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী। শিওর আপনি বলেন। আপনি একটা স্লিপ পাঠিয়ে দেন কাইন্ডলি, যেটা নিয়ম আমি এখানে এন্ট্রি রাখি। আচ্ছা দেন আমাকে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। 3 নম্বরে আসলে আমার বক্তব্য কতগুলো এখানে দিছে, ওনারা কষ্ট করে এইগুলা গতবারও রেকটিফাই হয়েছে, ওইভাবে ওনারা কষ্ট করছেন। কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস এমন আছে যেটা আমি বলি নাই, কিন্তু এখানে সেটা করা হয়েছে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, মসজিদে মহিলাদের নামাজের বিষয়ে আমার একটা স্পষ্ট বক্তব্য ছিল। মসজিদে মহিলারা নামাজ পড়তে কোনো আপত্তি নাই, তাদের অধিকারও আছে। কিন্তু কথাটা হচ্ছে পর্দাফুশিদা যথাযথভাবে মেনটেন করে তারা নামাজ পড়তে পারে। যদি সেটা না হয় তাহলে তাদের জন্য তাদের ঘরেই মসজিদ, যেটা একই সব, তাদের জন্য একই সব, কিন্তু আমাদের জন্য সবে বেশ কম আছে। আমরা জামাত তরক করলে আমাদের গুনাহ হবে, কিন্তু তাদের জামাত তরক করলে কোনো গুনাহ হবে না, একই সব। যাই হোক, তো কিন্তু সেটা না করে এখানে বলা হয়েছে আমি পার্টিশন দিতে বলছি, নিচে মহিলাদের জন্য আলাদা রুম করতে বলছি, ইত্যাদি। এগুলো আমি বলি না। যাই হোক, তারপরও আমি কোনো কন্টেস্ট করতে যাচ্ছি না। আমারগুলো সম্পর্কে আমি জানি, ওই জন্য আমারটা বললাম। আর অন্যান্য বক্তারা বক্তব্য রেখেছিলেন, তাদেরগুলো সঠিক আছে কিনা আমি জানি না। আর আমার একটা মাইনসে ওই যে বিশেষ সাধারণ সভায় আমরা আর একটা প্রসঙ্গ, তাদের 3 মাসের মেয়াদ তো আমরা বৃদ্ধি করেছিলাম, কিন্তু সেখানে আমাদের আরেকটা বক্তব্য ছিল, যে বক্তব্যটার ব্যাপারে আমাদের সিএস মাহমুদ সাহেব বলেছিলেন, আমিও বলেছি। তারপরে আমাদের শফিউল হাসান সাহেবও বক্তব্য রেখেছিলেন। বিষয়টা হচ্ছে যে আমাদের একটা গ্যাজেট, সরকার একটা অর্ডিন্যান্স জারি করেছেন মসজিদ নিয়ন্ত্রণ এবং পরিচালনা, নির্বাচন ইত্যাদি ব্যাপারে একটা পূর্ণাঙ্গ গ্যাজেট করেছেন,
যে গ্যাজেটে সকল মসজিদের জন্য প্রয়োগযোগ্য, অনতিবিলম্বে প্রয়োগ করতে হবে এরকম লেখা আছে। তো আমি ওই দিন প্রসঙ্গটা উত্থাপন করেছিলাম যে আমরা কি আমাদের নীতিমালা অর্থাৎ আমাদের সংবিধান মোতাবেক চলবো নাকি অর্ডিন্যান্স মোতাবেক আমাদেরকে করতে হবে। সিএস মাহমুদ সাহেব একটা প্রস্তাব দিয়েছিলেন যে এটা একটা কমিটি গঠন করে এটা দেখা হোক যে আমাদের কোনটা আমাদের পক্ষে আছে, কোনটা বিপক্ষে আছে। এরকম শফিউল হাসান সাহেব বলেছিলেন, সম্ভবত উনি এখানে উপস্থিত আছেন, উনি বলেছিলেন যে এগুলো আগামী যখন নির্বাচিত সরকার আসবে তারা এটা গ্রহণ করবে না করবে সেটার উপর নির্ভর করে, যেহেতু ইট ইজ নট ফাইনাল, তখন দেখা যাবে। তো এখন ওই যে বক্তব্যটা ওই যে মাইনাসে আসে নাই, আমি আজকের সবাই সেটাও আবার উত্থাপন করলাম। আচ্ছা, এখন আমার একটা আবেদন হচ্ছে, আমি গতবারও বলেছি যে প্রত্যেকটা এজেন্ডার ব্যাপারে আমাদের কিছু কিছু বক্তব্য থাকে। এখন আমি একজন লোক, আমি বারবার উঠতে থাকবো, বারবার আমার 8 বার আমি উঠে আমার কথাগুলো বলতে থাকবো, আবার আমার কথাগুলো না বললে আমার ঘুম হবে না। এই ক্ষেত্রে আমি প্রস্তাব রেখেছিলাম যে আমি যদি একবার চান্স পাই তাহলে আমি প্রত্যেকটা যেগুলোর ব্যাপারে আমি আগ্রহী সেগুলোর ব্যাপারে আমার বক্তব্য রেখে গেলাম, বাস আমায় ফিনিশ। আরেকজন আসবে, সর্বশেষে আমাদের সাধারণ সম্পাদক সাহেব আধা ঘন্টা সময় দিয়ে প্রত্যেকের বক্তব্যগুলোর ব্যাপারে ওনার কোনো বক্তব্য থাকলে সেটা দিবেন। যদি ওনারা পারমিট করে তাহলে আমি কন্টিনিউ করতে পারি, নাহলে আমি এতে আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব আবুল খান সাহেব, আপনি যেটা প্রস্তাব রাখছেন এটা আসলে সম্ভব না। আপনি শর্টলি বলতে হবে, আপনি যদি দীর্ঘ বলতে থাকেন, এখানে অনেক সদস্য আছে, আপনার বক্তব্য কয়টা আছে পার্টিকুলারলি এগুলো আপনি বলে যান, আমরা রেডি করতেছি, এটার উত্তর আমরা ইনশাল্লাহ দেবো। আপনি বলে যেতে বলতে আমরা যা বলার একসাথে বলে যান, বলুন। আর আপনি একটু শর্ট করতে চেষ্টা করবেন। ধন্যবাদ। আমাদের সাধারণ সম্পাদকের প্রতিবেদন দেখলাম। প্রতিবেদন অনেকটা গতানুগতিক হইলেও ওনাদের কার্যক্রমের কিছু বিশদ বর্ণনা এখানে আছে, যেগুলো আমাদের সাধারণ সম্পাদক সাহেব কষ্ট করে আমাদেরকে জানাইছেন। তো এখানে এই বক্তব্যগুলোতে বিশেষ করে দেখা যাচ্ছে যে আমাদের আর্থিক সংকটের একটা বিষয় উনি বারবার উত্থাপন করার চেষ্টা করেন, যে আসলে অনুদান প্রতিদান এগুলো না থাকলে আমাদের সংকটের মধ্যে হয়তো পড়তে হইতে পারে, কারণ আমাদের 20 লক্ষ টাকার মতো বেতন ভাতা দিতে হয়। এইটা কোত্থেকে আসবে? একবার আমি প্রস্তাবও রাখছিলাম যে আমাদের কিছু প্রজেক্ট দরকার, যে ওগুলো হচ্ছে আমাদের যে আয়বর্ধক কিছু প্রজেক্ট দরকার, যেটাতে আমাদের একটা নিশ্চিত আয় বছরে অন্তত 20 লক্ষ টাকা, মুয়াজ্জিন তারপরে আপনাদের ইমাম সাহেব খতিব সাহেবদের বেতনটা যদি পরিচালিত হয় ওই টাকাতে, নিশ্চিত টাকাতে, তারপরে এখন টাকা পাইলে উন্নয়ন হবে, না হলে হবে না, যেটা আছে আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের এই জন্যে আমাদের কিছু দোকান করা যাইতে পারে হয়তো, ওগুলো তো এর ব্যাপার পর্যবেক্ষণের ব্যাপার। তারপরে ধরেন আমাদের বিল্ডিং হচ্ছে, সেখানে যদি আমরা ভাড়া দিয়ে অন্তত বছরে 20 লক্ষ টাকা আয় করতে পারি এইসব, তাহলে আমাদের একটা চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে। তবে ওনার বক্তব্যতে লেখা আছে যে আমরা 610 জন মোট সদস্যের ভিতরে 100 জন সদস্য বর্তমানে 1000 টাকা করে, এবং বাকি 22 জন সদস্য আপনার 500 টাকা করে প্রতি মাসে চাঁদা প্রদান করে। আলহামদুলিল্লাহ, তাদের এই চাঁদাটা ধরতে গেলে বছরে আমাদের 5,76,000 টাকা আয়। এটা একটা অনুদান, তাদেরকে আমি মোবারকবাদ জানাই। এখন সবাই দিতে পারবে না পারবে এমন তো কোনো কথা নাই, মসজিদের ব্যাপার। এখন আপনি এতজনে দেন, তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ দিলেও কী করবে, এখন না দিতে চাইলে কিছু করার নেই। তারপরেও এই যে এনারা যে প্রতি মাসে দিচ্ছেন এটার জন্য ধন্যবাদ। এখন আপনি আপনার বক্তব্যে একটা লিখেছেন যে মানে 2004 এপ্রিলের 2026 সাল পর্যন্ত, এপ্রিল 2024 থেকে 2026 সাল পর্যন্ত আপনি ওপেনিং ব্যালেন্স একটা বের করেছেন এবং ক্লোজিং ব্যালেন্সও বের করেছেন, সর্বমোট পরিশোধের কথাও একটা লিখেছেন। কিন্তু আমাদের
বর্তমানে এই প্রতিবেদনে আছে 1 জুলাই 24 থেকে 30 জুন 25 পর্যন্ত। আমাদের কাছে যে হিসাব উপস্থাপিত আছে সেটা হচ্ছে এই পিরিয়ডের জন্য। আপনারটা এই পিরিয়ডের পরে আগামী বছরে সম্ভবত পাবো, কিন্তু বাই দিস টাইম আপনারা একটা মানে নার্সাল একটা দিয়েছেন, সেটাও যদি আমাদের এই বইতে ইনক্লুড করে দিতেন, অর্থাৎ 1 জুলাই 25 থেকে এপ্রিল 26 পর্যন্ত যদি ইনক্লুড করা যাইতো, তাহলে আমরা আপ টু ডেট আমাদের পরিস্থিতি, আমাদের আর্থিক পরিস্থিতিটা জানতে পারতাম। যাই হোক, এটা আপনারা হয়তো দিয়েছেন কি জন্য জানি না। আর একটা কথা, এখানে আমাদের উপকমিটির কোনো তথ্য গতবারও পাই নাই, এখনও পাই নাই। আমাদের নিশ্চয়ই উপকমিটি আছে, অর্থ উপকমিটি, অন্যান্য উপকমিটি আছে। তাদের কার্যক্রম, তাদের কি ব্যবস্থা, তারা কি করছে কি না করছে, তারা কত সফল, এগুলো সাধারণত একটা প্রতিবেদনে থাকে। কিন্তু এখানে কোনো উপপরিষদের কোনো নেই, কোনো বক্তব্য নেই এই ব্যাপারে। আমার কথা হচ্ছে যে একটা ছিল যে অর্থ উপকমিটির একটা প্রতিবেদন থাকা দরকার ছিল, যে অর্থ উপকমিটি এটা এতগুলো করেছে, তারা তাদের ফাইন্ডিংস আমরা পাইনি। এবং এখানে এই যে আরেকটা দিয়েছেন যে এজেন্ডা, সেখানে বলা হয়েছে যে 25তম বার্ষিক সাধারণ সভায় 8টি সম্পাদকীয় পদ সৃষ্টি করা হয়েছে। এই 8টি পদ সৃষ্টি করা হয়েছে, তখনও আমি একটু অবজারভেশন দিয়েছিলাম, যেটা পদ সৃষ্টি করা হয়েছে সেগুলো আসলে যৌক্তিক কিনা। দ্বিতীয় কথা ছিল যে ওই 8টি পদে যারা এখন ওই 8টি পদে ডাইরেক্ট ইলেকশন হবে 2 জনের ভিতরে 3 জনের ভিতরে, সুতরাং অভিজ্ঞ ব্যক্তি 1 জন হবে আর 2 জন বাদ যাবে। তো আমি আসবেন, ওইটা আমি আমারটা বলে যাচ্ছি। কিন্তু এখন সাধারণ সম্পাদক তার প্রতিবেদনে ওই 8 জনের বিষয়ে কি সমস্যা কি সেটাও বলে নাই। উনি বলছেন যে ওই 8টা পদের বিষয়ে আলোচনা হবে। কিসের আলোচনা হবে, এটা সমস্যা কি, তারা এইটাকে কার্যকরী হচ্ছে না বা এটা অবাস্তব, আমাদের কাছে কোনো ব্যাখ্যা নেই। সুতরাং এখন আপনারা তখন জানাবেন, হয়তো আমরা আবার এটা করবো আর কি, তখন আবার তখন আমরা পার্টিসিপেট করব হয়তো। তো যাই হোক, এখন আপনার আর্থিক সংকটটা আছে। আপনারা 22টি রেগুলার মিটিং, 14টি জরুরি মিটিং, আরও অনেক এজিএম করেছেন। এজিএম বিষয়গুলো তো আমি মোরলেস জানি, কিন্তু আপনাদের কার্যনির্বাহী পরিষদের 22টা 23টা 24টা মিটিং, সেখানে আপনারা কতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন, কতগুলো বাস্তবায়ন হয়েছে এবং কতগুলো অবাস্তবায়িত রয়েছে, এগুলোর যদি একটু ব্যাখ্যা থাকতো তাহলে ভালো হইতো। আবার আগামী ইলেকশন সম্পর্কে যে একটা এজেন্ডা, এখানে কিন্তু কোনো এজেন্ডা নাই। আগামী নির্বাচনের বিষয়ে, নির্বাচনের তারিখ নির্ধারণ বা নির্বাচন সংক্রান্ত ব্যাপারে কোনো এজেন্ডা এখানে নাই। বিষয়টা কারণ এটা একটা ভাইটাল এজেন্ডা হওয়ার কথা, প্রাইম এজেন্ডা হওয়ার কথা, যে নির্বাচনের তারিখ ঘোষণা। কিন্তু এখানে নির্বাচনকে আদৌ হবে না হবে কিন্তু কোনো তারিখ আপনারা এখানে কোনো এজেন্ডা আনেন নেই, সেটা একটু জানাবেন। এখন আমার সাধারণ সম্পাদকের প্রতিবেদনের উপর আমার বক্তব্য শেষ। আপাতত আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমি ওই অডিট রিপোর্টের ব্যাপারে সামান্য কথা বলবো। আপনি বলবেন। আমি ধন্যবাদ জানাব আবুল কালাম সাহেব। অনেকগুলো প্রশ্ন করেন, আসলে এগুলো মনেও থাকেন। আমি পিছন থেকে যাচ্ছি, একদম শেষ থেকে। উনি নির্বাচনের ব্যাপারে যেটা বললেন, এটা আমাদের একটা রুট ম্যাপ করা আছে, এটা আমরা অলরেডি নির্বাচন কমিশনের কাছে দিয়ে দিছি। এটা ওনাদের ব্যাপার, ওনারা কখন আমরা রোড ম্যাপ আমরা দিয়ে দিছি। সম্ভাব্য ওনারা সব কিছু নোটিশ বোর্ডে দেবেন, ওটা ওনাদের ব্যাপার। আমরা সব কিছু ওনাদেরকে হ্যান্ড ওভার করে দিচ্ছি নির্বাচন কমিশনকে। হ্যাঁ, তারপরে যেটা উনি বললেন, ওই যে গতবারের যেটা বলছেন যে আমাদের একটা ইজিএমে, এটা শুধু আমরা এজেন্ডাভিত্তিক একটা এজেন্ডা আনছিলাম, আমার মনে আছে। এখানে আমাদের অ্যাবলকের সম্মানিত সদস্য ডাক্তার শফিউল হাসান সাহেব বলছিলেন, এটা তো সরকারেই নাই, সরকারেই চলে যাচ্ছে, ওদের কোনো নীতিমালা আসবে করতে। তো এটা কোনোভাবে এখানে গৃহীত ছিল না, এই জন্য আমরা এখানে আনি নাই, আনার প্রয়োজন মনে করি নাই। হ্যাঁ, এটা ওইটা গেল। আর যেটা উনি কমার্শিয়ালের কথা বললেন, কমার্শিয়াল এখানে মসজিদের এখানে কোনো কিছু করার সুযোগ নাই। আমাদের যে 8তলা ভবন আছে, এটা আমরা সবাই জানেন। আমরা যদি ইনশাল্লাহ এটা শেষ করতে পারি, হয়তো উপরের দিকে আমরা কমার্শিয়াল কিছু চিন্তা করতে পারবো। এটা হলো আমাদের এটা।
আরেকটা উনি কি বললেন যে হ্যাঁ উপকমিটির যেটা কমিটিতে আমাদের এখানে সব আছে, এটা ইয়ে করে ভাগ করে দেওয়া ছিল আর কার ডিপার্টমেন্টের। আর উনি যেটা আছে ওই এজেন্টটা আমরা 8-এ আছে, ওটা আমরা 8-এ আসবো, ওটা বিস্তারিত আলোচনা করব। আর ওনার দৃষ্টি হতে পারে আমরা তো প্রতিবেদন লিখছি, এটা আমার মতো করে লিখছি, এখানে ভুল ত্রুটি আছে, এখানে আমি শেষে দিয়ে একটু ক্ষমাও চেয়ে নিচ্ছি আমার ভুল ত্রুটির জন্য। তো ধন্যবাদ জনাব আবুল কালাম সাহেবকে। আর কারো কিছু বলার আছে ব্যাপারে? আসেন জনাব ডাক্তার শফিউল হাসান সাহেব। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার মনে হয় আমার যে বক্তব্য সময় সংক্ষেপের জন্য সবারই হয়তো ব্যস্ততা, এমনিতে আমরা দেরি করে শুরু করছি উপস্থিতি কম থাকার কারণে। যদি কারো কোনো এডিশন অল্টারেশন না থাকে আমরা তাহলে আমার প্রস্তাব, যদি কোনো এডিশন করতে না চান তাহলে 3, 4, 5 এগুলো পঠিত বলে গণ্য হতে পারে সময় কমের জন্য। আচ্ছা আমি চাচ্ছি আমরা আলোচনা ব্যাপারে আলোচনা আমি আসতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য কার্যনির্বাহীবৃন্দ এবং মঞ্চের সামনে আগত আমাদের সম্মানিত সাধারণ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা কল্যাণ সমিতি মসজিদ কমিটিতে প্রায় ছিলাম, আমিও প্রায় ছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আপনার দোয়া খেদমত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি শুধু সভাপতির অনুমতি সাপেক্ষে একটু কথা বলতে চাচ্ছি এজেন্ডার উপরে। এটা হচ্ছে 28তম সাধারণ বার্ষিক সাধারণ সভা। যেহেতু এটা সাধারণ সভা এজিএম, এখানে ম্যান্ডেটরি একটা এজেন্ডা থাকে। যেহেতু তাদের কার্য দিবস আজকে শেষ, অথবা যেদিন হ্যান্ড ওভার থেকে ওখানে সেদিন শেষ, কিন্তু এখানে একটা এজেন্ডা হচ্ছিল নির্বাচন সংক্রান্ত আলোচনা। এই জিনিসটা আসে নাই, সেটা যদি তারা ভুল করে থাকে তাহলে সভাপতির অনুমতি নিয়ে সাধারণ সম্পাদককে এটা কারেকশন করে বসানোর জন্য অনুরোধ জানাবো। আর 2 নম্বর একটা কথা, এখানে সাধারণ সম্পাদক 27তম বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী উনি লিখেছেন বা পড়েছেন। কিছুক্ষণ আগে শফিউল হাসান সাহেব বলেছেন এটা পঠিতবলে গণ্য হলো। এখানের মধ্যে ছোট্ট একটা এরর রয়ে গেছে। এখন আমি দেখতে পেলাম প্রতিবেদনটা সাধারণ সম্পাদক দিয়ে থাকে, সেটা সবাই জানে। স্বাক্ষর এবার দেখলাম আমরা জানি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি করে থাকেন স্বাক্ষর। সেখানে দেখা যাচ্ছে সেক্রেটারি টিকিয়া সালাউদ্দিন ইউসুফ, জেনারেল সেক্রেটারি, চানগাঁও বাসিকালা জামা মসজিদ। ওদিকে আছে মোহাম্মদ আবু তৈয়ব, সভাপতি, চানগাঁও বাসিকালা জামা মসজিদ। এখানে দেখাচ্ছিল যদি সভাপতি ওই দিন অনুপস্থিত থাকতেন তাহলে এখানে আবু তৈয়ব সাহেব প্রথম সভাপতি বা দায়িত্বপ্রাপ্ত সভাপতি লিখতে পারতেন। এখানে লিখে গেছে সভাপতি। এটা আমার দৃষ্টিতে চোখের নজরে পড়েছে বিদায় আমি একটু বললাম। দেখে এই 2টা ভুলের জন্য বোধ হয়, যদি আমি ভুল করে তাকে ক্ষমা করবেন, আর যদি সত্যি বলে থাকে কারেকশন করিবেন। ধন্যবাদ সবাইকে। জনাব ইঞ্জিনিয়ার ইসমাইল সাহেবকে অসংখ্য ধন্যবাদ। ওনার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে নির্বাচন ব্যাপারে, আমরা তো বলেছি আমরা একটা নো মাপ করছি, যে কার্যনির্বাহী পরিষদ থেকে পাশ করে অলরেডি সবগুলো আমরা নির্বাচন কমিশনে নোভার করে দিচ্ছি। ওনারা করবেন, এখানে তো এগুলো এখন আমরা ইন্টারফেয়ার করতে পারতেছি না, যেহেতু ওনাদের ব্যাপার। আমাদের যেটা দায়িত্ব ছিল আমরা শেষ করি। আর যেটা আপনি বলছেন এখানে সভাপতি লেখা হয়েছে, যে আপনার ঠিকই ছিল, এখানে সভাপতি লেখা উচিত ছিল। এখানে সভাপতি, এটা আমাদের মিস্টেক হয়েছে লেখার মধ্যে। হ্যাঁ, আপনি এটা ধরছেন, এটার জন্য ধন্যবাদ। আমাদের ভুল থাকতেই পারে, আমাদের পরে অনেক কিছু বলছি, আমাদের ভুল আছে, এগুলো যাক, ধন্যবাদ আপনাকে। এখন আর কিছু বলবেন এটার উপর? আমি সিরিয়াল মেনটেন করতে পারতেছি না, কারণ এজেন্ডা ভিত্তিক হলে আগে পিছিয়ে চলে আসতেছে। এখন যদি এই 2 নম্বরের আলোচনার উপর কেউ বলতে চান তাহলে বলতে পারেন। 3 নম্বর, হ্যাঁ না, আপনারা পারমিশন দিলে যে আমরা করব, তাইলে আমরা পড়িতে বলে কি ধরে নিতে পারি? ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা 3 নম্বর পর্যন্ত পড়িতে বলে গণ্য করা গেল। আমরা
5 পর্যন্ত, ভেরি গুড, ধন্যবাদ। একদম তাহলে 5 পর্যন্ত গেল। আচ্ছা, মাসিক 5 পর্যন্ত যখন দিয়েছেন, আমার একটা প্রতিবেদন একটা ভুল ছিল, আমি ছোট্ট একটা বলি। এটা আমার মিস্টেক হয়ে গেছিলো লেখার মধ্যে। আপনার 9 নম্বরে 7 নম্বর পৃষ্ঠায় গতে 4 নম্বর ফেরায় এখানে একটা লিখে আছে নির্বাচন প্রসঙ্গে বলা যায় এ ব্লক বি ব্লক সহ সবাইকে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে। অনেকেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, কেউ কেউ ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন, তাই কেউ নির্বাচন করেননি বলে নির্বাচনকে দায়ী করা অনুচিত। এখানে এ ব্লকের ফজলুল কবির সোহেলের জায়গায় লুৎকর কবির সোহেল লেখা হয়েছিল, এটার জন্য আমি দুঃখিত। এটা আমি এখানে সংশোধন করে নিচ্ছি। আমাদের মনে হয় ফজলুল কবির সোহেল এখানে আছেন। ধন্যবাদ, আপনি তো খুব সুন্দরভাবে এটা আমাকে বুঝাই দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এখানে অডিটর আছেন, উনি আমাকে বলবেন বিআরএম পদ্ধতি কী। আর আপনি এখানে যেটা উল্লেখ করেছেন সবগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবের কথা, ইন্টারন্যাশনালি এইভাবে করা হয়, ইন্টারন্যাশনালি এইভাবে করা হয়। এখন আমি তো লোকাল মানুষ, লোকালি কী করা হয় আমি জানি, আয় কত হয়েছে, ব্যয় কত হয়েছে, আর আমার সঞ্চয় কত আছে অথবা আমার ঋণ কত আছে, এটাই আমার দরকার। আপনি ব্যালেন্স শিট মিলাতে গিয়ে ওই যে অবশ্যইটাকে ব্যয় থেকে বরাবর ব্যয়ে দিচ্ছেন, আমার প্রকৃত আয় থেকে বাদ দিয়ে দিচ্ছেন অবশ্যইটা। যদি আমি অবশ্যই না ধরতাম তাহলে এটা আমার আয়ের ভিতরে থাকতো না। আমি যদি অবশ্যই না ধরি, এবার আমি মনে করলাম যে আমার অবশ্যই নেই, কোনো কিছুতে অবশ্যই নেই। আর ভাগ্যবালা আপনি এই বিল্ডিংয়ের উপরে অবশ্যই ধরেন নাই, অবশ্যের কথা লিখছেন কিন্তু ধরেন নেই, ধরলে তো আমার আরও আয়ের থেকে ব্যয় বেড়ে যেত। ব্যয় থেকে এখন এটা আমাকে একটু বুঝাই দেন, আর বিএম পদ্ধতি এটা কি। অথবা এখন আপনারা বলতেছেন এখানে বিভিন্ন জায়গায় বলা হয়েছে প্রফিট অ্যান্ড লস থেকে যদি বাদ দেওয়া না হয়, অবশ্যইটা যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যদি বাদ দেওয়া না হয় তাহলে ব্যালেন্স শিট মিলবে না, আপনার অ্যাকাউন্ট মিলবে না। ওই জন্য ব্যালেন্স রিডিউসিং পদ্ধতিতে আপনারা এখানে প্রয়োগ করতে যাচ্ছেন। এখন আমার কথা হচ্ছে যে এখন আমি যদি অবশ্যই যদি না ধরি, আমরা মনে করি যে আমাদের কোনো অবশ্যই নেই, তাহলে কি হবে? আমার তো ক্যাশ এফেক্ট করতেছে না, তাইলে তো আমার ওইটা যেটা ব্যয়ের দিকে ধরতেছেন 38 লক্ষ টাকা, সেটাও আমার বেঁচে যাবে, অর্থাৎ আমার ব্যাংক ব্যালেন্সটা বাড়বে একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা বারবার একই কথাগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলছেন, কিন্তু আমার এই যে মসজিদের যে অ্যাকাউন্টটা সংরক্ষিত হয় বা যে অ্যাকাউন্টে ব্যয় হয়, আয় হয়, সেগুলো আমাদের সংবিধান মোতাবেক হয় কি না এবং আমাদের অর্থবিধি নির্দেশনা মোতাবেক সেগুলো সম্পাদিত হয় কি না, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য নেই। আচ্ছা, তারপরে এখানে কতগুলো বলছেন, যেমন আপনারা আয় ব্যয়ের মধ্যে সার্ভিসিং মেনটেন্যান্স কিসের কথা উল্লেখ নাই, কি মেনটেন্যান্স করছেন, কি সার্ভিসিং করছেন। এখানে 5 লক্ষ টাকা একটা দেওয়া আছে। বেতন ভাতার ব্যাপারে আছে প্রায় 20 লক্ষ টাকা। এটার একটা তালিকা থাকলেও বুঝতাম যে মুয়াজ্জমের বেতন কত, ইমাম সাহেবের বেতন কত, খতিবের বেতন কত, একটা আমাদের কাছে একটা আইডিয়া থাকতো কার বেতন কত। কিন্তু টোটাল বেতনটা হচ্ছে 20 লক্ষ টাকা প্রায়। এটা আগে ছিল 16 লক্ষ টাকা, অর্থাৎ প্রতি বছরে 10 to 15% তাদের বেতন বৃদ্ধি হচ্ছে। যদি আমাদের কোনো কিছু বেতন বৃদ্ধি হয় না, যে তিমির সেই তিমির, যাই হোক। এখন আপনি যদি আমাকে ওই একটা জিনিস বুঝিয়ে দিতে পারেন যে আমাদের এটা যেহেতু নন ট্রেডিং অর্গানাইজেশন, লাভ ক্ষতি আমাদের কোনো কথা নেই, আমাদেরগুলো আয় ব্যয় কথা, প্রাপ্তি পরিশোধ, এটাই আমাদের সঠিক আছে। কিন্তু যেহেতু আমাদের এটা নন ট্রেডিং কনসার্ন, আমি প্রফিট অ্যান্ড লস, আমাদের এখানে প্রফিটও নাই লসও নাই, সুতরাং প্রফিট অ্যান্ড লস থেকে অবশ্যই বাদ দিতে হবে। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে তো নাই, ওখানে কেমন আপনি ওই জন্য ব্যয় থেকে বাদ দেন। হ্যাঁ, কিন্তু সবসময় লেখা আছে প্রফিট অ্যান্ড লস থেকে বাদ যাবে। তো এখন প্রফিট অ্যান্ড লস নাই, আমাদের এখানে আয় ব্যয়ের হিসাব একটা আছে। আর দ্বিতীয় আছে যে একটা প্রাপ্তি ও পরিশোধ। আবার প্রাপ্তি ও পরিশোধের ব্যাপারে কিছু জিনিস প্রাপ্তিতে আছে, কিছু জিনিস আয়ের ভিতরে নাই, আবার কিছু জিনিস প্রাপ্তির মধ্যে আছে। এগুলো একজাক্টলি নাই, তবে অনেকটা কাছাকাছি আছে। ধন্যবাদ, আপনি যদি এটা বুঝিয়ে দেন তো আমার শেষ। আসসালামু আলাইকুম উপস্থিতি। অডিট রিপোর্ট সম্পর্কে এই যে কাশেম ভাইকে অসংখ্য ধন্যবাদ। কাশেম ভাই প্রতি বছরই অবসর নিয়ে কথা বলে। দেখো, অবশ্যই যদি বাদ, উনি যেটা বলছে এটা খুব সঠিক কথা, যে প্রাপ্তি পরিশোধ আমার দরকার।
আমরা এটা নন ট্রেডিং অর্গানাইজেশন প্রাপ্তি পরিশোধ দরকার। যদি আমাদের প্রাপ্তি পরিশোধই করতে হয় তাহলে আমাদের আসবে না, আপনার এটা ডেপ্রিসিয়েশনটা মানে অ্যাসেট লিস্টে আসবে না, অ্যাসেট লিস্টে আসবে না। যদি অ্যাসেট লিস্টে আসে সেখানে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে সেটা প্রফিট আর লসে যাইয়া গ্রোস প্রফিট থেকে এটা বাদ দেওয়ার পরে নেট প্রফিটটা মূলধন তহবিলে যোগ হবে, মূলধন তহবিলে যোগ হবে। মূলধন তহবিল এবং আমরা যে উন্নয়ন কাজ করছি যত টাকা আমাদের ব্যয় দেখানো হয়েছে এটা দুটার সাথে একটা মিলতে হবে। যদি না মেলে তাহলে এটাই হবে না। তাহলে আমাদের দুইটা জিনিস বাদ দিতে হবে। একটা হলো আমাদের সম্পদের যে আছে এটা বাদ দিতে হইবে, আর একটা হলো আমরা ব্যালেন্স শিটটা বাদ দিতে হবে। তার শুধু একটাই থাকবে, প্রাপ্তি পরিশোধ হিসাব। নন ট্রেডিং অর্গানাইজেশন এইরকমই থাকে, যেরকম দোকান মালিকের থাকে এইরকম, এইটাই থাকে। এইটা করা যায় তাহলে অবসরের প্রশ্নটা আসবে না। তাহলে যে সম্পত্তির মূল্য আজকে আর 100 টাকা দেখানো গেছে এটা 20 বছর পরেও এটা 100 টাকাই থাকবে। আর রিডিউস মেথডে যেটা বললো, দুইটা মেথড আছে, একটা হচ্ছে রিডিউস মেথড, একটা হলো এস্টেট মেথড। যদি ডিপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে আমরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ এটা ব্যবহার করে রিডিউসিং মেথড। তা রিডিউসিং মেথডে সম্পদের মূল্য বই মূল্য 0 হয়ে গেল, সম্পদের লিস্ট থেকে ওই সম্পদের নাম চলে যায় না। আর যদি এস্টেট মেথড হয় তাহলে ওই সম্পদের নামটা চলে যায়। এখন আপনারা সিদ্ধান্ত নেন, এজিএম সর্বশক্তি রাখে, এজিএম সিদ্ধান্ত নেন আপনারা কী করবেন। যদি আপনারা ব্যালেন্স শিট করতে চান, আপনারা যদি প্রফিট অ্যান্ড লস করতে চান, তাহলে যদি আপনার স্থায়ী সম্পত্তি যদি লিস্ট করতে চান তাহলে অবশ্যই ডিপ্রিসিয়েশন জিনিসটা আসবে। ডিপ্রিসিয়েশন আসলে সেটা সম্পদের মূল্য কমে যাচ্ছে, ব্যবহারজনিত কারণে সম্পদের মূল্য কমে যাচ্ছে। কমে গেলে তাহলে এটা এফেক্ট করবে ব্যালেন্স শিটে এফেক্ট করবে। এখানে গ্রোস প্রফিট থেকে অবচয়টা বাদ দেওয়ার পরে নেট প্রফিটটা করা হয়, এইটা মূলধন তহবিলে যোগ হয়ে যায় এটা। আর বাকিটা আমাদের অডিটর সাহেব, অনেক সিনিয়র অডিটর এই কোম্পানির, উনি আপনাদেরকে ব্যাখ্যা দেবে। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, উপস্থিত সদস্যবৃন্দ, সিনিয়র এবং আমি অডিটরের ব্যাপারে এটা বলতে চাই যে অডিটর সবগুলি এখানে ধরেন ডিফল্টার লিস্ট দেয় নাই। কারা ডিফল্টার? অনেকে বলে যে এরা খুব কম সংখ্যক, অনেকে বেশি দিছে। তাহলে মানলি যদি বেশি দিয়ে থাকে এককালীন, তো এখন তো আগে অরিজিনালি এখানে সামান্য সাবস্ক্রিপশন ছিল মানলি, এখন তো 4,800, 10 বছরে 50,000। কিন্তু যারা 30,000, 20,000 এককালীন দিছে এগুলো ইনক্রিজ করা দরকার। আর যদি সাবস্ক্রাইবার লিস্ট যদি দেওয়া না হয় তাহলে কারা ডিফল্টার সার্ভার তারা তড়িঘড়ি করে কোনো এক সময় আবার লাগলে টাকা দিয়ে ইয়ে করবে। কিন্তু সাবস্ক্রাইবার লিস্টটা অবশ্যই দরকার। সাবস্ক্রাইবার যারা ডিফল্টার্স লিস্ট, সরি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। একটা হয়েছে কি, বাংলাদেশে না হয় পৃথিবীতে ব্যাংকের গোলমাল হয়েই থাকে। এখানে ব্যাংক ব্যালেন্স এবং ব্যাংকের স্টেটমেন্ট শুড পার্সোনালি মে বি গিভেন টু অডিটার্স। তাহলে ওনারা দরকার হলে চেকিং করবে উইথ দি পারমিশন অফ দি প্রেসিডেন্ট সেক্রেটারি। তাহলে এখানে প্রায় জায়গায় গোলমাল থাকে, ছোট বড়। এখানে আপনারা এখানেও দেখতেছেন কোটি কোটি টাকা অনেক বদান্য ব্যক্তির অবদানে, মানে অবদানে এগুলো দরকার নেই। এখানে বলি না, সব জায়গায়। তো এগুলো আমার মনে হয় ব্যাংক ব্যালেন্সটা চেক করা দরকার।
যদিও বলে যে আপনি সন্দেহ সন্দেহ না, এটা রুটিন চেকিং, কাউকে অবিশ্বাসের ব্যাপার না, এটা রুটিন চেকিং করতে হবে, হঠাৎ করে ধরা পড়তেও পারে। তো আমি আর বেশি কথা বলবো না। এখন কথা হচ্ছে ব্যাংক ব্যালেন্স, ডিফল্টার লিস্ট। যদি বলে যে আমার তো ডিফল্টার লিস্ট হলে কারা টাকা দিতেছে না, তো এগুলো আমার প্রথমে ক্যাশ বই আসবে, কারো পকেটে যাবে না, ক্যাশ বই ব্যাংক বই ওইখান থেকে বসের লিস্টে যাবে, এইভাবে করা হয়। আমি আর বেশি কথা বাড়াবো না, আমার এই পর্যন্ত বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল সবুর সাহেব। আসতেছে খুদ অডিটের ব্যাপারে আরেকজন আমাকে স্লিপ পাঠিয়েছেন, উনি হচ্ছেন কাজী জামিল আহমদ সাহেব। অডিটের ব্যাপারে উনি বলবেন না? আচ্ছা, তাহলে এখন আপনি কি অডিটের ব্যাপারে বলবেন? অডিটের ব্যাপারে আসেন। আচ্ছা, উনি আগে আসে, উনি সম্মানিত উপস্থিতি, আমি সময় সংক্ষেপের জন্য কথাগুলো বলছি। আমাদের মধ্যে আমরা অনেকেই কিন্তু রেপ্রেসিয়েশন, তারপরে এই বিষয়গুলো অনেকের জানা নাই আমাদের অনেকে, যেহেতু আমরা অনেকে পেশাজীবী, এই সম্পর্কে ধারণা কম। যে কথাটা আসছে ট্রেডিং ট্রেডিং যে অ্যাকাউন্টসের ব্যাপারে, যেহেতু এটা নন ট্রেডিং অর্গানাইজেশন, আমরা যতটুকু জানি ডেপ্রিসিয়েশন হলো কোনো একটা মেশিনারিজ নষ্ট হলো, কোনো একটা বিপদ আসলে সেটা রিজার্ভ হিসেবে রাখা হয়। তো আমার মনে হয় যেহেতু মসজিদ এখানে এরকম জরুরি কিছু হয় না, তারপরে রিজার্ভ ফান্ড থাকে নিয়ম অনুযায়ী। আমার মনে হয় ওনারা ভালো বলতে পারবেন এখানে নন ট্রেডিংয়ের মধ্যে রাখা যাবে কিনা। আর আমাদের একটা মনে রাখতে হবে, অন্য মসজিদের মতো না, এটা হচ্ছে সিডিএর অন্তর্ভুক্তি, এটা সিডিএর অন্যান্য যে মসজিদগুলো সেটার একই নীতিমালা। কারণ আমরা জানি, আমি বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের গত যে চেয়ারম্যান, সিডিএর চেয়ারম্যান সাহেব, উনি অত্যন্ত আন্তরিক ছিলেন এবং আমাদের এই মসজিদের নকশাটা উনি অনুমোদন করে গেছেন। যাওয়ার 2 দিন আগেও আমাকে বলছেন, ইঞ্জিনিয়ার মোজাম্মল সাহেব আছেন, আলাউদ্দিন সাহেব, বলে যে আপনাদের একটা কাজ ছিল টাকা জমা দিয়ে জিনিসটা আমি থাকতে ক্লিয়ার করা। তো ওনারা বলছেন যে আমরা টাকা দিয়ে আমাদের এই নকশাটা অনুমোদন হয়ে গেছে। তো এটাই আমার মনে হয় আপনাদের জানানো উচিত। ধন্যবাদ। ধন্যবাদ। এই ব্যাপারে বলতেছি, আপনি ওনার পর বলবেন। এই আমাদের ডক্টর শফিল আসলামকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যেটা ড্রয়িংয়ের ব্যাপারে উনি আমাদেরকে অনেক হেল্প করছেন এবং চেয়ারম্যান মহোদয়কে অনেকবার উনি অনুরোধ করছিলেন। উনি ওনার বন্ধু মানুষ, ওনাকে আমি আজকের সাধারণ সভায় ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট আপনি বলবেন, আসেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত অডিটরের নিকট আমার একটা প্রশ্ন থাকবে। এখানে আমাদের যে প্রাপ্তীয় প্রদান হিসেবে দেখানো হয়েছে মোট আয় 1,09,63,043 টাকা, কিন্তু আয় ব্যয় হিসেবে এটা এসেছে আমার 1,04,56,043 টাকা। এই তারতম্যটা কী কারণে এসেছে একটু কাইন্ডলি একটু বুঝিয়ে বলবেন। প্রাপ্তি প্রদান হিসেবের সঙ্গে আমার আয় ব্যয় হিসেবের। ধন্যবাদ। ধন্যবাদ। অডিট ব্যাপার আর কিছু কেউ বলার আছে? তাহলে আপনি আসেন, আপনি আপনার এগুলো একটু ডেসক্রাইব করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষর আয়োজিত চাঁদগাঁও আবাসিক এলাকা জামে মসজিদ কর্তৃক ২৮তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং অত্র মসজিদের পরিচালনা কমিটি এবং আমার উপস্থিত সামনে যারা উপবিষ্ট আছেন সকলকে আমার বক্তব্যের শুরুতে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম রহমান মুস্তাফা আলম অ্যান্ড কোং চিএফআমের অডিট রিপ্রেজেন্টেটিভ হিসেবে আজকের এজিএমে উপস্থিত হয়েছি। উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। আমাকে যারা সুযোগ করে দিয়েছেন সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমাদের সিএফআমগুলো যা আছে
অর্থাৎ অ্যাকাউন্টসের যারা কাজকর্ম করে থাকে যে সকল প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে, তারা অ্যাকাউন্টসগুলো মেনটেন করে থাকে। এর মধ্যে যদি বলি একটু আমি হিস্ট্রির দিকে যাই, 1973 সালের আগে গ্যাফ নামের একটা প্রিন্সিপাল ছিল, যেটাকে বলতো জেনারেল অ্যাকাউন্টিং অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল। এক এক দেশে এক এক রকম পদ্ধতি ছিল, যার কারণে 1973 সালে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি নামের একটা অর্গানাইজেশন একত্রিত হয়ে আমেরিকা এবং ইউরোপের কান্ট্রি, ইউকে সবগুলো মিলে একটা প্রিন্সিপাল স্ট্যান্ডার্ড দাঁড় করিয়েছেন, যেটাকে বলা হয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ওই বোর্ডের অধীনে এটাকে বলা হয় IAS, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এটার মধ্যে প্রিন্সিপাল আছে 1 থেকে 47টা। পরবর্তীতে কিছু প্রিন্সিপাল রিপ্লেসমেন্ট হয়েছে। পাশাপাশি সময়ের সাপেক্ষে পরিমার্জনের কারণে 2001 সালে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড নামের একটা কমিটি 2001 সালে IFRS নামের কিছু স্ট্যান্ডার্ড, বর্তমানে 1 থেকে 18টা প্রিন্সিপাল রয়েছে। তো আমরা যারা অ্যাকাউন্টস নিয়ে কাজ করি, যে সমস্ত প্রতিষ্ঠান, সবাই এই IFRS এবং IAS এই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে অ্যাকাউন্টস করার বাধ্যবাধকতা আছে। আমরা অডিটর হিসেবে আমরা যে সমস্ত অ্যাকাউন্টস করি, আমাদের মতো যদি অ্যাকাউন্টস করি, ওই অ্যাকাউন্টসটা কোথাও অ্যাকসেপ্টেবল হবে না। আমাদেরকে ইন্টারন্যাশনাল প্রিন্সিপালগুলো মেনটেন করে আমাদের অ্যাকাউন্টসটা করতে হবে। তো সেই সুবাদে একজন সম্মানিত সদস্য ডেপ্রিসিয়েশন নামে একটা কথা বলেছেন, অর্থাৎ অবচয়। আমি প্রথমতে একটু ক্লিয়ার করি যে ট্রেডিং নন ট্রেডিং অর্গানাইজেশন, বর্তমান চাঁদগাঁও বা সিং মসজিদ এটা নন ট্রেডিং অর্গানাইজেশন হলেও অ্যাসেটগুলার কিভাবে রেকগনিশন হবে, অ্যাসেটগুলা কিভাবে প্রেজেন্টেশন হবে, এই রিলেটেড IAS 16 প্রিন্সিপালে বলা আছে। ওখানে বলা হয়েছে প্রত্যেকটা ফিক্সড অ্যাসেটের ডেপ্রিসিয়েশন কাউন্ট করতে হবে। আমি ফর এক্সাম্পল আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন আমরা এখানে একটা AC নিয়ে আসলাম, যেটার কস্ট ভ্যালু, এটাকে হিস্টোরিক্যাল কস্ট ভ্যালুও বলা হয়। এটার কস্ট ভ্যালু 1 লাখ টাকা সাপোজ। যদি আমরা এটার ডেপ্রিসিয়েশন না ধরি, আগামী 5 বছর পরে গিয়ে সেটা অবসোলেন্স হয়ে যেতে পারে, যার কারণে দেখা যাবে এটার মার্কেট ভ্যালু হয়ে গেছে 20 থেকে 30,000 টাকা। তখন প্রথমে যে আমার একটা 1 লক্ষ টাকার কস্ট হয়েছিল, পরবর্তীতে সেটা 20,000 টাকায় চলে আসছে। এটা অ্যাকাউন্টসের মধ্যে বিশাল একটা ইম্প্যাক্ট তৈরি হয়ে যায়। ঠিক এটা যদি বড় অ্যামাউন্টের ক্ষেত্রে বলি, একটা বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করার ক্ষেত্রে প্রায় কোটি কোটি টাকা তৈরি হয়। এইগুলো যদি ডেপ্রিসিয়েশন না করা হয় সময়ের কারণে, তখন দেখা যায় অ্যাকাউন্টসের বিশাল একটা সমস্যা তৈরি হয়, যার কারণে IAS 16-এর মধ্যে বলা হয়েছে প্রত্যেকটা ফিক্সড অ্যাসেটের এইগুলা যতদিন পর্যন্ত ব্যবহার করবে, যত সময় পর্যন্ত, ওই সময় পর্যন্ত ওইটার একটা কস্ট ভ্যালু ধরে নিতে হবে, যেটাকে এক্সপেন্স হিসেবে বলা হয়, অর্থাৎ ডেপ্রিসিয়েশন। তো এটার যদি টোটাল ভ্যালু 1 লক্ষ হয়, সেটার আমার এসিটা আমাকে সার্ভিস দিবে কত, সর্বোচ্চ 10 বছর বা 5 বছর 8 বছর। তো সেই সুবাদে ওই 5 বছর পর্যন্ত ওই 1 লক্ষ টাকাকে একটা প্রত্যেক বছরে ওখান থেকে আমি সুবিধা পাচ্ছি কত, এটা 20,000। তো এটাকে ওইভাবে কাউন্ট করে ডেপ্রিসিয়েশন হিসেবে কাউন্ট করা হয়। অ্যাকাউন্টিংয়ের আর একটা প্রিন্সিপাল আছে ম্যাচ ইন প্রিন্সিপাল। এটার কথা হচ্ছে যেই বছরে যেখান থেকে যে সমস্ত সম্পদ থেকে সুবিধা ভোগ করা হয়, ওই সুবিধা ভোগ করার কারণে ওই রিলেটেড যতগুলা মূল্য কমে যায়, ওইগুলাকে এক্সপেন্স হিসেবে কাউন্ট করতে হবে। এই প্রিন্সিপালের কারণে ডেপ্রিসিয়েশনটা ধরা হয়। তাহলে এরপর আসি, এটা যেহেতু নন ট্রেডিং অর্গানাইজেশন, তার কারণে আমরা ডেপ্রিসিয়েশন ধরলেও আমরা এটা কাউন্ট করছি আমাদের উদ্ধৃতপত্রে প্রেজেন্টেশন যেভাবে IAS অনুযায়ী হয় সেইভাবে। এখানে ক্যাশের কোনো ইম্প্যাক্ট, ক্যাশ এবং ব্যাংকের কোনো ইম্প্যাক্ট নাই। ক্যাশ এবং ব্যাংকের ইম্প্যাক্ট হচ্ছে অনলি রিসিভ অ্যান্ড পেমেন্টে। আপনারা যেটা বলতেছেন যে এটা নন ট্রেডিং, এখানে রিসিভ পেমেন্ট হবে,
আমরা সেটা উপস্থাপন করেছি 21 নম্বর পেজে রিসিভ পেমেন্ট উপস্থাপন করেছি। এর পাশাপাশি আমরা এডিশন হিসেবে ইনকাম, আয় এবং ব্যয় হিসেবে আমরা অন্তর্ভুক্ত করেছি ইন্টারন্যাশনাল পদ্ধতি অনুযায়ী। তো যার কারণে আমাদের ডেপ্রিসিয়েশনটা আমরা ব্যয় হিসেবে ধরে আয় থেকে মাইনাস করেছি, কিন্তু পেমেন্টের মধ্যে আনে নাই। এটার কারণে কোনো ক্যাশ টাকা, ব্যাংক টাকা চলে যায় নাই। ক্যাশ টাকা, ব্যাংক টাকা আমরা সব কিছু পর্যালোচনা করেছি। আপনাদের প্রতিষ্ঠানে খুব সুন্দর করে ক্যাশ বুক মেনটেন করা হয়, কোন ডেটে কত টাকা রিসিপ্ট হচ্ছে, কোন ডেটে কত টাকা পেমেন্ট হচ্ছে, এটার একটা বুক আছে যেটাকে আমরা ক্যাশ বুক বলি। এটা আমরা A to Z দেখেছি এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সাফিসিয়েন্ট এভিডেন্স আমরা রেখেছি। তো পাশাপাশি এখানে আরেকটা কথা বলা হয়েছিল ব্যাংক ব্যালেন্স নিয়ে। আমরা মান্থলি ব্যাংক স্টেটমেন্ট নিয়েছি আপনাদের প্রতিনিধির কাছ থেকে। পাশাপাশি আমরা এটার উপর রিলাই করলেও আমাদের অডিট প্রসিডার অনুযায়ী ওই ব্যাংক থেকে কনফার্মেশন নিতে হয়। এটার জন্য আমরা ব্যাংক ব্যালেন্স কনফার্মেশন একটা ব্যাংকের নিকট পাঠিয়েছি। যতগুলো ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকে আমরা ব্যাংক ব্যালেন্স কনফার্মেশন পাঠিয়েছি। ওনারা আমাদের নিকট একটা লেটার পাঠিয়েছে, যেটা আমাদের কাছে আমাদের ফাইলে এখনও আছে। ওইখানে যে ব্যালেন্সটা ক্লোজ ইন ব্যালেন্স হিসেবে শো করা হয়েছে এটা এবং অ্যাকাউন্টসের যে ক্লোজ ইন ব্যালেন্স হিসেবে শো করা হয়েছে এটা আমরা মিল পেয়েছি। এটা আমরা অ্যাকাউন্টসের মধ্যে অলরেডি আমরা সেটা তুলে ধরেছি। তো পাশাপাশি সার্ভিস অ্যান্ড মেনটেন্যান্সের ডিটেলস একটা কথা বলা হয়েছিল। আমরা আমাদের পিরিয়ডটা হচ্ছে 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025। রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স এক এক দিনে, এক এক মাসে এক এক রকম টাকায় হয়েছে। আমরা সব কিছু দেখে আমাদের কাছে প্রত্যেকটা ফিগারের, প্রত্যেকটা অ্যামাউন্টের ডকুমেন্টস আমরা সাফিসিয়েন্ট ডকুমেন্টস নিয়েছি এবং আমরা ভেরিফাই করেছি। পাশাপাশি আমাদের যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমরা শর্ট লিস্টও করেছি। স্যালারির যেটা বলা হয়েছে স্যালারির ক্ষেত্রেও সেম। এটা আমরা স্যাম্পল পেয়েছি, কয়েক মাসের আমরা স্যালারি স্টেটমেন্ট নিয়েছি। পাশাপাশি পুরো বছরে কত টাকা স্যালারি তার টপ শিটও আমাদের কাছে রয়েছে, আমরা সেটা রেডি করেছি। তো পাশাপাশি হচ্ছে এখানে আরেকটা কথা বলা হয়েছিল যে যারা মেম্বার রয়েছে ওই মেম্বারদের যে কে কত টাকা দিচ্ছে বা দিচ্ছে না, আমরা এই বছর যেটা আগে ছিল না, আমরা আমাদের অডিট পিরিয়ডের সময়ে আমরা একটা লিস্ট করেছি যতগুলো মেম্বার আছে টোটাল মেম্বার কে কোন সময় কত টাকা দিয়েছে, উন্নয়ন বাবদ কত টাকা দিয়েছে, ডোনেশন বাবদ কত টাকা দিয়েছে, স্থায়ী বাবদ কত টাকা দিয়েছে, এককালীন বাবদ কত টাকা দিয়েছে। এটার ফুল একেবারে সিরিয়াল ওয়েস, ব্লক ওয়েস আপনাদের কাছেও আছে, আমাদের কাছেও ওই লিস্টটা ফুল আছে যে কার কত টাকা কে কোন মাসে দিয়েছে, কে কোন মাসে টাকা দেয় নাই, টোটাল কার কত টাকা বকে আছে ওই লিস্টও আমাদের কাছে রয়েছে। তো আশা করি এটার উত্তর আপনারা পেয়েছেন। তারপর যদি না বুঝেন আমাকে জানাবেন। পাশাপাশি যদি আর কোনো কিছু মিস্টেক হয়ে যায়, আমার ভুল হয়ে যায় বা আমার গ্যাপ ইন পড়ে যায়, আপনারা আমাকে একটু জানিয়ে দিলে আমি এই মুহূর্তে আপনাদের নিকট সেটার উত্তর দিতে বাধ্য থাকি। ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, এটার ক্ষেত্রে কথা হচ্ছে রিসিভ পেমেন্ট, প্রাপ্তি প্রদান, এটা করা হয়েছে। অ্যাকাউন্টিংয়ের মধ্যে দুইটা প্রিন্সিপাল আছে, একটাকে বলা হয় ক্যাশ বেসিস আর একটাকে বলা হয় অ্যাকুরাল বেসিস। ক্যাশ বেসিস মানে হচ্ছে যত টাকা আসছে যত টাকা গেছে অনলি এটাই কাউন্ট হবে, নন ক্যাশ যতগুলো ট্রানজ্যাকশান আছে এগুলো আসবে না। এটা দিয়ে আমরা প্রাপ্তি প্রদান হিসাব করেছি। কিন্তু আয় ব্যয় হিসাব যেটা, এটা আমরা করেছি অ্যাকুরাল বেসিস। এখানে ক্যাশ ট্রানজ্যাকশন যতগুলো সবগুলো আসছে এবং নন ক্যাশ ট্রানজ্যাকশন যতগুলো আছে সবগুলো আসছে। এর মধ্যে যেটা আমরা অবচয় বললাম এটাও নন ক্যাশ ট্রানজ্যাকশন। এরকম আরও দুই একটা অ্যামাউন্ট রয়েছে যার কারণে ক্যাশের সাথে ইনকামের একটা গ্যাপ ইন আছে। এটা অ্যাকুরাল এবং ক্যাশ বেসিস হওয়ার কারণে হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর কিছু জানা? আচ্ছা, একটু ক্লিয়ার করে দেন। সবাইকে জি, আমি এটা বলতেছি
এগুলো বললেন যে আপনি বলছেন 1 লাখ সাইজ 1 কোটি সাইজ 1 বছর পর 1 কোটি নয় এই ডিফারেন্সটা বলে দেয় এটা ইতে চলে গেছে মূলধন তহবিলে চলে গেছে এই টাকাটা মূলধন তহবিলে চলে গেছে। জি, এটাও বলতেছি আমি। এখানে প্রাপ্তির মধ্যে আমরা ধরেছি এটার মধ্যে দুইটা মেথড আছে। একটা মেথডকে বলা হয় মুনাফা ভিত্তিক লেনদেন। লেনদেনের দুই ধরনের, একটা হচ্ছে মুনাফা ভিত্তিক লেনদেন আর একটা হচ্ছে মূলধন ভিত্তিক লেনদেন। যেগুলো মুনাফা ভিত্তিক লেনদেন এইগুলা বছরে কাউন্ট করা হয়, যেগুলো মূলধন ভিত্তিক লেনদেন সেইগুলো বছরের চেয়ে বেশি সময় ধরে সুবিধা বুক করার কারণে ওইগুলোকে মুনাফা না ধরে মূলধন হিসেবে ধরা হয়। যার কারণে এখানে প্রাপ্তি প্রদানের মধ্যে আমরা আয় ধরেছি ওইগুলাকে, যেগুলো অর্থ বছরের মধ্যে মুনাফা জাতীয় লেনদেন হিসেবে কাউন্ট করা হয়েছে সেগুলোকে। আর আমরা এখানে আয় ব্যয়ের মধ্যে ধরেছি সবগুলাকে, অর্থাৎ মূলধন জাতীয় যেগুলো সেইগুলোকে আমরা এখানে এনেছি। যার কারণে এখানের কিছু অ্যামাউন্ট যেমন স্থায়ী অর্থাৎ অনুদান যেটা, এই রিলেটেড কিছু অ্যামাউন্ট যে আজীবন সদস্যের চাঁদা এবং ডোনেশন এই জাতীয় কিছু অ্যামাউন্ট যে আয় ও ব্যয় আনা হয়েছে এবং প্রাপ্তি ও প্রদানের মধ্যে আয়ের মধ্যে না এনে মূলধন জাতীয় হিসেবে আনা হয়েছে। যার কারণে একটা গ্যাপিং তৈরি হয়ে গেছে। এটা ইন্টারন্যাশনাল প্রিন্সিপাল যেভাবে আছে আমরা সেভাবে করেছি। যদি তারপর আপনাদের কাছে সন্দেহ প্রয়োজন হয় বলে মনে করেন তাহলে পার্সোনালি আমাদের সাথে বসলে আমরা ডিটেলস ধরে দুইটাই মিলিয়ে দিব যে এটার সাথে এটা মিল আছে, এই অ্যামাউন্টটা এখানে এনেছি, এই অ্যামাউন্টটা এখানে আনি নাই, এই কারণে একটা গ্যাপ তৈরি হয়েছে, এটা আমরা মিলিয়ে দিতে পারবো। জি 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 একটা অ্যাপ্রিসিয়েশন হবে যদি ভ্যালুয়েশন করা হয়। এটা যদি ভ্যালুয়েশন করা হয় তখন পসিবল। আমরা ভ্যালুয়েশনের কাজ করিনি, আমরা অ্যাকাউন্টসের কাজ করেছি। আমরা অডিটর হিসেবে আমাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে অডিটর হিসেবে অ্যাকাউন্টসটা করা এবং অ্যাকাউন্টস অনুযায়ী ভাউচার যা রয়েছে এগুলো ঠিক আছে কিনা ভেরিফাই করা। আমাদের কাজ ছিল এটা, আমরা এটা করেছি। যদি আপনারা আমাদেরকে ভ্যালুয়েশনের জন্য অ্যাপয়েন্ট করেন তখন আমরা ভ্যালুয়েশন করে আপনাদেরকে একটা রিপোর্ট দিব। আমাদের অর্থনীতিতে বলা আছে যে এত টাকা খরচ করতে গেলে পারমিশন লাগবে, এত টাকা খরচ করতে গেলে পারমিশন লাগবে, এত টাকা খরচ করতে গেলে মানে ইয়ে খরচ করতে হবে, টাকা খরচ করতে হবে, এত টাকা নির্বাহী পরিষদের মানে সবাই পাস করলে এটা পরিচিত হবে। এগুলো দেখছেন কিনা আমরা প্রত্যেকটা খরচের ব্যাপারে ওই নির্দেশনাগুলি আপনি পর্যবেক্ষণ করেছেন। আমরা 2 নম্বর পেজে লিখেছি, আপনি দেখবেন, অর্থাৎ অডিট রিপোর্টের 2 নম্বর পেজে অন্যান্য আইন সংক্রান্ত নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় প্রতিবেদন। এখানে আমরা লিখেছি চাঁদগাঁও আবাসিক এলাকা মসজিদ চট্টগ্রামের প্রশাসন ও পরিচালনা বিধি ও প্রচলিত অন্যান্য আইন অনুসারে আমরা এই প্রতিবেদনগুলো রেডি করেছি। জি ধন্যবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ। তাহলে অডিটের ব্যাপারে ক্লিয়ার। আপনার কারো কিছু বলার আছে? আচ্ছা ধন্যবাদ অডিটের। আমার তাহলে 7 নম্বর যাচ্ছি। 7 নম্বরে যাওয়ার আগে আমাদের মুরব্বী জাকির হোসেন সাহেব কিছু বলতে চাচ্ছেন, আসেন। সম্মানিত স্টেজে আমাদের মুরব্বী যারা আছে তারা এবং সামনে যারা উপস্থিত দর্শক আছেন তারা সবাইকে আসসালামু আলাইকুম। আমি 11 বছর এই মসজিদে কার্যকরী পরিষদের মেম্বার ছিলাম। এই 11 বছরের মধ্যে যে কোনো কাজ করছে কি না উনি ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক সাহেবের পরামর্শ ছাড়া আমরা কোনো কাজ করি নাই। তারপর ওনার পরামর্শ ছাড়া আমরা কোনো কাজ করি নাই। তো যখন আমরা এই এলাকাটা পুরো ফারার লোকেরা এদের দাবি করতো এগুলো এদের এলাকা, এখন তখন আমরা সিরিয়াস চেয়ারম্যান সাহেবকে এনে অজুখানাটা ওপেনিং করালাম। তখন অজুখানাটা ওপেনিং করার পর 2টা ছেলে আমাকে মারার জন্য মানে খুব করে রয়েছিল।
দুজন ছেলে থেকে আমি বাসার জন্য র্যাব অফিস এবং সাংগঠনও জিডি করতে হয়েছিল। তো আল্লাহর কাছে শুকরিয়া বাঁচিয়েছে এবং এই গেটটা করতে আমরা সিডিএ থেকে আদায় করছি। সালাম সাহেবের বাসায় গেছি, সিডি অফিসে গেছি, গেটটা হয়ে গেছে। আজকে সব কিছু ইনশাল্লাহ, কিন্তু সব কাজ কিন্তু সম্মানিত মোজাম্মল সাহেবের পরামর্শ ছাড়া কিছু করা হয়নি। তো আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জাকির উদ্দিন সাহেব। আমরা এখন 7 নম্বর আলোচ্য সূচিতে আসছি। 65তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদনকৃত 8টি নতুন 8টি সম্পাদকীয় পদের পদভিত্তিক নির্বাচন সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। আমি সবাই অবগতির জন্য জানাচ্ছি, আমাদের 21তম বার্ষিক কার্যনির্বাহী পরিষদের সভায় একটা সিদ্ধান্ত গৃহীত হয়। এটা আমি পড়া শোনাচ্ছি। 25তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদনকৃত নতুন 8টি সম্পাদকীয় পদ আসন্ন এজিএমের অনুমোদন নিয়ে বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়। পূর্বের ন্যায় কার্যনির্বাহী সদস্য হিসেবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন পরবর্তী গঠিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় যোগ্যতা ও সময় দিতে পারবে ওই সকল সম্মানিত সদস্যদের দায়িত্ব অর্পণ করা যাবে। দায়িত্ব অর্পণকৃত সম্মানিত সদস্যের দায়িত্ব সঠিকভাবে পালন না করলে কার্যনির্বাহী পরিষদ অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের মধ্যে দায়িত্ব পুনর্বন্টন করার ক্ষমতা রাখবে। এটা অনেকে প্রশ্ন করছে, কাশেম ভাইও করছে, নাকার জহিরুদ্দিন বাবুর একটা স্লিপ আছে, আপনাকে ফ্লোর দিচ্ছি আমি। এটা নিয়ে অনেক জটিলতাও ছিল, সমস্যাও ছিল। যেমন যারা দায়িত্ব ছিলেন ওরা ইলেকশন করে, নির্বাচন করে এখানে আমাদের প্রতিনিধিত্ব করছিলেন, কিন্তু দেখা যায় যে এইভাবে যদি আসেন ওনারা সময় মিলাতে পারেন না, সময় দিতে পারেন না, এবং দেখা যায় যে অনেক উপযুক্ত ব্যক্তি নির্বাচন করতে এসে হেরে যায়। হ্যাঁ, সেই জন্য আমরা এই আলোচ্য সূচিতে আমাদের কার্যনির্বাহী পরিষদের সভা থেকে সিদ্ধান্ত নিয়ে এখানে আপনাদের সামনে পেশ করছি। এইটার ব্যাপারে আমরা আপনাদের সুস্পষ্ট সমাধান আমরা চাচ্ছি। এখানে এই বিষয়ে আমাকে স্লিপ পাঠিয়েছেন মোহাম্মদ জহিরুদ্দিন বাবন, সম্পাদক পদগুলির ব্যাপারে আলোচনা। আপনি আসেন।